কয়েকটা জিনিস ছিল, এটা আরেকটু বড় দাগে আসলে মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশন তো এত গুরুত্বপূর্ণ, মানে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে পলিটিক্যাল ইস্যুস খুব কম আছে। কেন আপনার প্রেসিডেন্টের ক্ষমতা যখন আলোচনা আসে তখন বড় দাগে আমাদের সাইড থেকে কয়েকটা নোট অফ ডিসেন্ট ছিল। একটা হলো এনসিসি ভিত্তিক নোট অফ ডিসেন্ট, একটা হলো প্রেসিডেন্টের হাতে যত বড় বেশি ক্ষমতা থাকবে তত বড় ইলেক্টোরেট মাধ্যমে প্রেসিডেন্ট ইলেক্টেড হতে হবে, যেটা এখানে আমাদের যে মানে যেই জায়গাটায় আমরা ফুললি এগ্রি করি না, জাস্ট আপার হাউস আর লোয়ার হাউসের থেকেই। সো এখন শুধু পার্লামেন্ট আছে, তখন পার্লামেন্টের দুই হাউসই থাকবে, এর থেকে বড় ইলেক্টোরেট হবে না, এটা যেমন এসছে। এবং একই সাথে অপারেশনাল কিছু আপনার যেগুলো আর কি যেহেতু ক্যাবিনেট মানে এক্সিকিউটিভ প্রধানমন্ত্রীর হাতে, সো অপারেশনাল কিছু আপনার দায়িত্বর জায়গায় প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা থাকা উচিত বলে আমরা মনে করি। এবং লাস্ট না, কিন্তু তার তো অনেক ক্ষমতা থাকছে কিছু জায়গায়, অপারেশনাল যেমন মনে করেন চিফ জাস্টিস, এটা তার হতে পারে না। এবং আমরা এটাও আলোচনা এনেছিলাম, কারণ এখানে অনেকগুলো মানে অম্বুডসম্যান থেকে শুরু করে অনেকগুলো আপনার কনস্টিটিউশনাল বডি আছে যেগুলোর ফুল বিবরণী এখানে আনা হয়েছে। আমরা এটা শক্তভাবেই বলেছিলাম যে এই সব কিছুর ফুল জাস্ট প্রিন্সিপালগুলো আমরা কনস্টিটিউশন রাখতে পারি, ফুল কাঠামোগত বিবরণী এই মনে করেন এই অম্বুডসম্যান, দুদক যা বলেন সব, দুদক গঠন, জুডিশিয়ারি, এই বিষয়গুলো একমত হয়ে গেছে। জুডিশিয়ারি থাকতেই হবে, জুডিশিয়ারি থাকতে হবে, কতগুলো আছে থাকতে হবে, নির্বাচন কমিশন থাকতে হবে, বাট নির্বাচন কমিশন, জুডিশিয়ারি এরকম দুই একটা বাদে অন্যগুলোর ফুড কাঠামোগত স্ট্রাকচার আপনার কনস্টিটিউশনের কোনো প্রয়োজন আছে কিনা এটা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম। সো এই কয়েকটা কারণ ছিল যেখান থেকে আমাদের দলের নোট অফ ডিসেন্টগুলো এসছে আপনার মানে রাষ্ট্রপতির ক্ষমতার ভিত্তি। আরেকটা প্রশ্ন, এই আলোচনাটা আমরা অনেক দিন ধরে এই টেবিলে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং এই প্র্যাকটিসটা অনেক দেশেই আছে যে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান একই সঙ্গে দলের প্রধান, একই সঙ্গে সংসদ নেতা, এটা থাকে। এটা অনেক সময় দলের জন্য ক্ষতিকর হয়, অনেক সময় সরকারের জন্য ক্ষতিকর, কারণ যিনি প্রধানমন্ত্রী তিনি আবার দলের দিকে মনোযোগ দিতে হচ্ছে, সংসদ নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। সো এই জায়গায় এখানে প্রস্তাব একটা রাখা হচ্ছিল যে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান, একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না এরূপ বিধান সংবিধানে যুক্ত করা হবে, যদিও সংসদ নেতার প্রসঙ্গটি এখানে নেই। বিএনপি, এনডিএম, 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট এখানে আপত্তি জানিয়েছে। কেন এই আপত্তি? মানে একজন কি সব জায়গায় থাকতে হবে? না, থাকবেই এরকম তো কোনো কথা নাই যে বিএনপি যদি সরকার গঠন করে দলীয় প্রধানকেই প্রধানমন্ত্রী বানাবে, যেহেতু আমরা আমাদের পলিটিক্যাল কালচার বা আমাদের মাইন্ডসেটের সব ঠিক আছে। আমি যেটা বলছি এটা কেন সমস্যা? আচ্ছা ঠিক আছে, সমস্যা কেন আমি সেটা বলছি। আপনি যদি আইন করে এটা করেন, এটা কিন্তু আপনার এটা মানে কি বলে অগণতান্ত্রিক একটা কথা হয়ে যাবে। দলের নেতারা, যেই দলের সরকার সেই দলের নেতারা যদি মনে করে তার দলের চেয়ারম্যানকে তারা প্রধানমন্ত্রী বানাবে, হ্যাঁ, বা সংসদ সদস্যরা যদি মনে করে তার দলের চেয়ারম্যানকে তারা প্রধানমন্ত্রী বানাবে, সেখানে আপনি আইন করে সেটা রহিত করবেন, এটাও তো একটা মানে বঞ্চনা বা গণতান্ত্রিক রীতির প্রতি অশ্রদ্ধা বলে আমরা মনে করছি। আর আমাদের দেশে এখন ওই ধরনের কালচার বা প্র্যাকটিস, আপনি অনেকগুলো বিষয়ে সংস্কার করেছেন, যেমন 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারে, এটা তো সহজ কোনো ব্যাপার না। বিএনপির মতো জায়গা থেকে বিএনপি তো সেটা অন করেছে, 2 টার্ম এখন 10 বছর, 10 বছর, তো বিএনপি তো সেটাও কিন্তু মেনে নিয়েছে। হ্যাঁ, আপনি 70 অনুচ্ছেদ ওপেন করে দিয়েছেন, মোরআল্লাহ 75%, 80% শুধুমাত্র 2টা ইস্যু ছাড়া, এই অর্থ বিল আর হাবট না, এইটা বাদ, হ্যাঁ, অনাস্থা প্রস্তাব, এই 2টা বাদে আপনি ওপেন করে দিয়েছেন। অনেকগুলো বিষয় তো ওপেন করে দিচ্ছেন, সেটা সময়ের সাথে সাথে গণতন্ত্রের প্র্যাকটিসের সাথে সাথে একদিন হতেও পারে। আর বিএনপি নিজেরাও তো সিদ্ধান্ত নিতে পারে যে আমার দলের প্রধানমন্ত্রী কে হবে, বা যিনি প্রধানমন্ত্রী হবে তিনিও তো সেটা করতে পারেন, কিন্তু আপনি সেটা চাপিয়ে দিবেন বা একেবারে আইন করে দিবেন, সেই প্র্যাকটিস আমাদের দলের মধ্যেও বিশৃঙ্খলার একটা ব্যাপার থাকে, সরকারের মধ্যেও বিশৃঙ্খলার ব্যাপার থাকে। আর সবথেকে বড় কথা, আমাদের পাশে আমাদের এখানে একটা আনস্টেবিলিটি সবসময় ছিল, আছে, পাশে একটা ভারত রাষ্ট্র রয়েছে। সেই বাস্তবতাও তো আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি দল পরিচালনায়, সরকার পরিচালনায় আপনাকে কিভাবে পরিচালনা করবেন, কি করবেন, সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা মনে করছি এই সময়ে এই বাস্তবতার আছে বলে আমরা মনে করছি না এটাকে আইন করে রহিত করবার মতো ব্যাপার। দেখেন, আমরা দুটো জিনিস, একটা হলো এখানে 3টা জিনিস উঠিয়ে আনা হয়েছে, প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং আপনার দলের নেতা। প্রধানমন্ত্রী, সংসদ নেতার পার্থক্য কি এটা পরিষ্কার করা নাই, এবং আমাদের পার্লামেন্টে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার কোনো ক্লিয়ার ডেফিনিশন মানে আপনার ডিফারেন্সিয়েশন নাই। সো সেই জায়গা থেকে এটা কিভাবে আসলো 2টা নাম, এটার একটা প্রশ্ন তো আছেই।
সো ওইখান থেকে অটোমেটিক্যালি নোট অফ ডিসেন্ট চলে আসে। বাট দ্বিতীয়ত ভাই যেটা বললেন যে আমরা আমাদের রাজনৈতিক যে বাস্তবতাটা এই মুহূর্তে দেখছি, সেই জায়গা থেকে একটা দলের আপনার মূল নেতৃত্ব, অ্যাটলিস্ট রাইট নাও এর বাস্তবতায় প্রত্যেকটা দলের মূল নেতৃত্ব একজন নেতা দিচ্ছেন, এবং সেই সারা জীবন দিবেন তা না, এটা চেঞ্জ হবে। বাট এই মুহূর্তে এইটাকে প্রশ্নবিদ্ধ করে আমরা আসলে সঠিকভাবে একটা সংসদ পরিচালনা করতে পারবো, এটা সঠিক বলে আমরা মনে করি না। সো এই দুটো জায়গা থেকে আমাদের নোট অফ ডিসেন্টটা এসছে। আরেকটা প্রসঙ্গ, ওই যে বাছাই কমিটি যে 5 জনকে, মানে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের কারা থাকবেন, সেখানে দেখা যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে যখন স্পিকার সবার নাম জনসমক্ষে প্রকাশ করবেন, তখন সরকারি দলের 5 জন থেকে প্রধান বিরোধী দল একজনকে বেছে নেবে, প্রধান বিরোধী দলের 5 জন থেকে সরকারি দল একজনকে বেছে নেবে, দ্বিতীয় বৃহত্তম দলের যে 2 জন নাম প্রস্তাব করা হবে, সেখান থেকে দেখা যাচ্ছে যে সরকারি দলও একজনকে বেছে নেবে, প্রধান বিরোধী দলকে একজনকে বেছে নেবে। তাহলে এখানে কি ভারসাম্যটা থাকলো নাকি দ্বিতীয় বৃহত্তম দলকে বেশি গুরুত্ব দেওয়া হলো, এবং এরকম জায়গায় দ্বিতীয় বৃহত্তম দলকে হতে পারে, মানে আমি জানি না, এটা আলোচনার মধ্যে সেখানে আমার কাছে একটা কনফিউশন মেবি। এই কারণেই আমরা আলোচনা করার সময় মানে আমাদের দলের পক্ষ থেকে যে পয়েন্টটা আমরা প্রাপ্ত হয়ে গেছিল, মানে অ্যাটলিস্ট পলিটিসাইজেশনের মাধ্যমে যতখানি কারাপশন হয়, এটা বাদে আমরা চেয়েছিলাম যে এখানে এগেন সময়ের ভিত্তিতে, মানে আজকে যেটা প্রয়োজন 5 বছর পর ভিন্ন জিনিস প্রয়োজন হবে। সো 5 বছর পরও কাঠামো এত স্ট্রিক্ট হলে তখন আরো মুশকিল হবে। সো কিছু দূর তখনকার জাজমেন্টের জন্য রাখা, এটা আমরা চেয়েছিলাম। বাট তারপর অবশ্যই সবার আলোচনার মাধ্যমে একটা জায়গায় আমরা সবাই সর্ট অফ উপনীত হয়েছি আর কি। এখন আমি এই জায়গা থেকে একটু অন্য জায়গায় সরতে চাই। নির্বাচন আপনারা আশা করছেন এবং সরকারও ঘোষণা করছে, মোটামুটি একটা নির্বাচনী রেলে সবাই উঠে পড়ছে, যদিও কিছু কারো কারো আপত্তি আছে। নির্বাচনটা কেমন হবে বলে মনে হচ্ছে? আমি প্রশ্নটা এই কারণে করছি যে একটা সময় পর্যন্ত আপনাদের বিএনপির আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে দেখেছি, ইদানিং অবশ্য সেটা শুনছি না, কিন্তু কিভাবে হঠাৎ করে একটা প্রশ্নবিদ্ধ বা পক্ষপাতিত্বমূলক সরকার, যার পক্ষপাতিত্ব আছে, সেই সরকার নিরপেক্ষ হয়ে গেল, এটা আমি তো আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। আমার মনে হয় মিস্টার শহীদুল ইসলাম বাবুল, আপনি যদি আগে বলেন। না, নির্বাচন পক্ষপাতিত্ব গভর্নমেন্টের সবসময় যে আমরা একেবারে মানে 100% নিরপেক্ষ একটা সরকার পাবো সেটা আশা করা যায় না। বাংলাদেশের প্রেক্ষিতে একেবারে 100% গ্রহণযোগ্য একটা নির্বাচন বা 100% লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে নির্বাচন হবে, এটা কেউ কখনো আশা করে না। এটা কি আপনারা একটা গ্রাউন্ড তৈরি করে রাখছেন যে ভবিষ্যতে ক্ষমতায় গেলেও সরকারটা, তত্ত্বাবধায়ক সরকার বা যাই হোক, আপনাদের কাছাকাছি হবে, তখন যেন প্রশ্ন কেউ না তুলতে পারে যে এটা তো 100% নিরপেক্ষ হয় না? তার আগেই তত্ত্বাবধায়ক সরকারের ওটা তো হবে কিনা আমরা জানি না। গঠনের যে পদ্ধতির কথা বললেন, তাতে যারা বিরোধী দলে যাবে এটা এখনো প্রস্তাবনা, না এটা প্রস্তাবনা না, এটা মোটামুটি এটা তো ডিসিশন হয়ে গেছে না ঐক্যমত্য কমিশনে এই বিষয়ে কেয়ারটেকার গঠনের যে ইগুলা নিয়মগুলো রুলগুলো, হ্যাঁ এটা তো ঐক্যমত্য হয়েই গেছে এবং এটা আইন হবে, এবং শুধু তাই না, আবার গণভোট হবে সেখানে। সুতরাং কেয়ারটেকার সরকার নিয়ে 9-6 করার সমস্ত পথ আমার মনে হয় বন্ধ হয়ে গেছে আগামী দিনে মানুষের কাছে যেতে। আর এটা হতো না, এই জায়গায় যেত না। আওয়ামী লীগের এই মাঝখানে 15 বছরটা যদি না থাকতো, তাহলেও কিন্তু এইগুলো নিয়ে এত প্রশ্ন আসতো না। কারণ আমাদের 91 আছে, 96 আছে, 2001 আছে, ইভেন 2008ও আছে। এখানে ব্যত্যয় আছে, ভুল বোঝে, কিন্তু মোটা দাগে এই ইলেকশনগুলো নিয়ে আপনি ওইভাবে প্রশ্ন করতে পারবেন না। ওই প্রত্যেকটা ইলেকশন নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, কোনোটা 70% গ্রহণযোগ্য, কোনোটা 80% গ্রহণযোগ্য, কোনোটা 90% গ্রহণযোগ্য, আপনি বলতে পারেন আপনার মতো করে। কিন্তু 2014, 2018 বা 2024 এই নির্বাচনের মধ্যে কখনো নির্বাচন বাংলাদেশে হয়েছে বা হবে আগামী দিনে, এটা আমি কখনোই মনে করছি না। তো যেটা আগামী দিনে আপনি যেটা সরকারের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, অবশ্যই সরকারের মধ্যে নানান ধরনের ভুল, ব্যত্যয়, পক্ষপাতিত্ব আমরা দেখছি, বিগত দিন যাবত দেখেছে। তাদের মাঠ প্রশাসন তারা যেভাবে সাজিয়েছে, প্রশ্ন আছে যেখানে জামাত, এনসিপি তারা বাছাই করে কর্তৃত্ব করে নিজেদের মতো করে প্রশাসন তারা সাজিয়েছে। বাট আমরা মনে করছি যে এই বাস্তবতার মধ্যে 100% লেভেল প্লেইং ফিল্ড না হলেও নির্বাচন তো আমাদের করতে হবে। আবার নতুন করে একটা সরকার যদি আমরা গঠন করতে যাই, সেটা আর এক জটিলতা। সেই কনটেস্টে আমরা বলেছি যে ঠিক আছে, এই বাস্তবতায় নির্বাচন হওয়ার প্রয়োজন। সবচেয়ে বেশি মানে একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আমরা বিশৃঙ্খলার মধ্যে, সামাজিক বিশৃঙ্খলা
বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা, আবার আধিপত্যবাদী শক্তি, তারপর এখানে নানান ধরনের অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়ে গেছে। এটা এই সরকার বেশি দিন থাকলে সংকট আরও বাড়বে। সেই বাস্তবতায় আমরা বলেছি যে নির্বাচন যে কোনো সময় প্রয়োজন। আর সরকারের যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দল নাই, আমরা 100% লেভেল প্লেইং ফিল্ড পাবো না। হ্যাঁ, যেহেতু সরকার দলীয় সরকার না, হ্যাঁ তার মধ্যে পক্ষপাতিত্ব আছে, তার মধ্যেও কি বলে মানে কারোর প্রতি বায়াসনেস আছে, এটা আমরা দেখছি। তার মধ্যেও আমরা মনে করছি যেহেতু তারা সরাসরি রাজনৈতিক দল না, তবু নির্বাচনটা আমাদের এই অবস্থা হলেও আমাদের করে ফেলতে হবে। মিস্টার ববি হাজ্জাজ, এই বিষয়ে আপনার মতামত শুনতে চাই এবং একই সঙ্গে আমি একটু বুঝতে চাই এই যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের যে প্রক্রিয়া, সেখানে একটা পর্যায়ে গিয়ে অ্যাপিল বিভাগ এবং অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট বিভাগ থেকে দুজন বিচারপতিকে যুক্ত করবার একটা প্রক্রিয়া করা হয়েছে এবং তখন 60 সদস্য বিশিষ্ট বাছাই কমিটি হয় এবং তারা স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েজে বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে সংক্ষিপ্ত তালিকা থেকে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নেবেন। আমার মনে হয় এখানে কি স্পিকার নিজে ভোট দেবেন, কারণ তিনি ওই কমিটির সদস্য? আমি এক্স্যাক্টলি ক্লিয়ার না। আই থিংক সো বাট আমার আবার একটু চেক করতে হবে। এখানে যেহেতু 7 জন আছে, স্পিকার যদি না, আমি বলছি স্পিকার যদি ভোট দেয়, ভোট দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটা সমান সমান হবার কোনো সুযোগ নেই, কারণ মানে বেজোর থাকতে হবে। হ্যাঁ, ওটার হিসাবটা বেজোর থাকতে হবে। কিন্তু 12 নম্বরে গিয়ে লেখা হচ্ছে যে উপযুক্ত পদ্ধতিসমূহের মাধ্যমেও যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেছে নেওয়া সম্ভব না হয়, তাহলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে। তবে শর্ত থাকে যে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া যাবে না। মানে আমি এই 10 এবং 12 আসলে মেলাতে আমার একটু কষ্ট হচ্ছে। মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট এই জায়গায় কিন্তু অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো মেনশন করা নেই। আচ্ছা, আপনি একটু খেয়াল করবেন, এটার একদম লাস্টে গিয়ে দেখবেন 10 এবং 12 কয়েকজন 9, 10, লেবার পার্টির 10 আপত্তি আছে, জি আমার দলের এনডিএম এর 12 তে আপত্তি আছে, জি। বাট এই জায়গাটা একটু আমার কাছে মনে হয় একটু